আমাদের দেশের সংবিধান একেবারে খুব পরিষ্কার যে প্রতিটি মানুষকে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দিতে হবে, কোনো মানুষকে বিনা বিচারে আটকে রাখা যাবে না। এবং আমাদের দেশে কাউকে অ্যারেস্ট করতে গেলে কিভাবে অ্যারেস্ট করতে হবে সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড অ্যাগেন জাজমেন্ট দিয়ে বলছে। কারণ পুলিশের হাতে অ্যারেস্ট করার ক্ষমতা আছে, পুলিশ সেই ক্ষমতাটি যুক্তিসঙ্গতভাবে আইনসঙ্গতভাবে ব্যবহার করছে কি না তারও কতগুলো ইয়ার্ডস্টিক গাইডলাইন আছে। সুপ্রিম কোর্ট ডিকে বাসু থেকে শুরু করে আজ পর্যন্ত টাইম অ্যান্ড অ্যাগেন সেই জাজমেন্টগুলো দিয়েছে। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট গণ্ডি বেঁধে দিয়েছে বিভিন্ন মামলায়, সাংবিধানিক গণ্ডি। কারণ আইনসভার আইন তৈরি করার ক্ষমতা রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আইনসভায় আইন তৈরি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের তুলাদণ্ডে সেটি মাপা হবে যে তার ক্ষমতা কতটা, সে কি আইনসভা আইন তৈরি করার ক্ষেত্রে সাংবিধানিক যে পরিধি সেই পরিধির মধ্যে আছে নাকি সেই পরিধির বাইরে চলে গেছে। সেই পরিধির মধ্যে থাকলে সেটা ইন্টারভাইরাস, সেই পরিধির বাইরে চলে গেলে সেটা আল্ট্রাভাইরাস। মূলত কোন কোন দাবিকে সামনে রেখে আপনারা এই বিলে বিরোধিতা করছেন? দেখুন, একজন মানুষকে বিনা বিচারে আটকে রাখা, তার যে বিচার পাওয়ার অধিকার সেটা খর্ব করা। কারণ পুলিশের যে অ্যাক্ট, তাহলে সেটাকে স্যাক্রোস্যান্ট বলতে হয়। পুলিশের অ্যাক্ট কখনোই তো স্যাক্রোস্যান্ট হতে পারে না। তাহলে বিচার ব্যবস্থা রেখে লাভ কি? তাহলে আদালত রেখে লাভ কি? তাহলে পুলিশ যাকে ধরে নিয়ে আসবে সেটাই স্যাক্রোস্যান্ট বলে দিতে, তা তো নয়। তাহলে পুলিশ যখনই কাউকে অ্যারেস্ট করে তাকে আদালত পরিচালনা করার আদালতে পাঠিয়ে কি করা হয়, তার স্যাংটিটিটা তুলাযন্ত্রে মাপা হয় যে আদৌ অ্যারেস্টটি সঠিক ছিল না। এবার ধরুন আপনার বলতে পারেন বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে ও জজ সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কারণে মামলার প্রেশার, নাম্বার অফ মামলা প্রচুর, ইনফ্রাস্ট্রাকচার সেই সাপোর্ট নেই, অনেক সময় অনেক রকম প্রেশার, বিভিন্ন কারণে সব যে সাংঘাতিক সব যে ন্যায় বিচার হয় তা তো নয়। তো তারপরেও একটা ওই যে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা, তার ফলে কি হয়, সে অন্তত বেসিক ন্যায্যতাটা পায়। এবার বেসিক ন্যায্যতায় যদি না থাকে আইনে, যদি বিনা বিচারে বছরের পর বিনা বিচারে দিনের পর দিন যদি আপনাকে আটকে রাখা হয় এবং তারপরে শেষে দেখা গেল যে আটক করাটা অন্যায়, তখন কি বলবেন? বিজেপি সরকার তারা বলছে যে গুন্ডা দমন আইনের মধ্যে দিয়ে সমাজের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে পরিচালনা করবে এবং সিন্ডিকেট রাজ, অপরাধমূলক যে সমস্ত কাজকর্ম সেগুলোকে তারা প্রতিহত করবে। দেখুন, আমি বলি যে এই যে ধরুন এতদিন ধরে যে আইনগুলো আছে সে আইনের মাধ্যমে করা যেত না বা করা যায় না। খুব রিসেন্ট একটা ফিল্ম যেটা নিয়ে বিতর্ক হওয়ার জন্য সেই ফিল্মটা তুলে নেওয়া হয়েছে জি5 থেকে, সতলুজ। কিভাবে 25,000 মানুষ তারা গুম হয়ে গেছে আইনের দোহাই দিয়ে। 25,000 মানুষ, এক দুজন নয়। দেখুন, রাষ্ট্রীয় ক্ষমতা তার ব্যবহার হয়, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন মানুষের উন্নয়ন হবে, মানুষের জীবনে প্রশান্তি নেমে আসবে, যেমন মানুষের সত্যি সত্যি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যদি অপব্যবহৃত হতে শুরু করে তাহলে তার পরিণতি কি ভয়ঙ্কর হয়। এই ধরনের বিশেষ করে ধরুন টাডা, মকোকা, ইউএপিএ, এই ধরনের আইনের ফলে, এই ধরনের আইন যেখানে স্ট্রিনজেন্ট ল হওয়ার জন্য, যেখানে এই যে আমাদের যে ক্রিমিনাল লয়ের বেসিক প্রিন্সিপাল যে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে যে সে দোষী ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইনোসেন্ট, এই যে ক্রিমিনাল লয়ের বেসিক প্রিন্সিপাল, সেই বেসিক প্রিন্সিপালটা ভায়োলেট প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমাদের দেশে আপনাদের অনেকের হয়তো খারাপ লাগবে বা খারাপ লাগাটা অস্বাভাবিক নয় যে
ইভেন একজন টেররিস্ট, আমি তার নামের মধ্যে যাচ্ছি না, তাকেও বিচার পাই বছরের পর বছর, মানে বেশ কিছুদিন তাকে জেলবন্দি করে, তাকে খাইয়ে দাইয়ে, তার পক্ষে কেউ দাঁড়াবে না আইনজীবী, আদালত আইনজীবী নিয়োগ করে আলটিমেট তার বিচার হয়েছে, তার মৃত্যুদণ্ডই হয়েছে। আমার দেশে এসে আক্রমণ করবে আর তাকে ছেড়ে দেওয়া হবে, তা কখনো হতে পারে না। কিন্তু একটা বেসিক ল, তাকে অপরচুনিটি দেওয়া, তুমি বলো তাতে কি উঠে এসছে, তাতে সুবিধাটা কি? কারণ আমাদের দেশের বিরুদ্ধে তো কনস্পিরেসি কম হয় না। একটা ক্রাইম ঘটে, সেই ক্রাইমের পিছনে একটা ইন্টেনশন থাকে। একটা ফ্যাসিটিউম নিসিমেন সিট্রিয়া, এটা একটা ল্যাটিন ম্যাক্সিম, অর্থাৎ একটি ক্রিমিনাল অ্যাক্ট করলে তার পিছনে গিল্টি মাইন্ড থাকে, মেন্স রিয়া বলা হয়। সেই গিল্টি মাইন্ডটা কি, তার ইন্টেনশনটা কি, সেই ইন্টেনশনটাকে যাচাই করে নেওয়া, বোঝা এই কেন তৈরি হলো। দেখুন, আপনাকে সমস্যা সমাধান করতে গেলে সমস্যাটা বোঝা প্রয়োজন। যেগুলো উন্নত দেশ, সেই উন্নত দেশ, আমাদের দেশে কি হয়, মানে একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। আমার দেশে ধরুন রাস্তা খারাপ, রাস্তাতে ওই প্যাচ দিচ্ছে এই বর্ষার পরে, সেই বর্ষার পরে প্যাচ দেওয়ার পরে আবার বর্ষার ফলে সেটা উঠে যাচ্ছে প্যাচ, ওই সেটা সারা রাস্তা সারাইয়ের পরে আমরা কি করি, এটা স্বাভাবিক করি। কিন্তু বিদেশ, বাইরের অনেক দেশ আছে যারা কি করে, যে এটা কেন হলো, ও পিচটা খারাপ ছিল। আচ্ছা, পিচটা কেন খারাপ ছিল? তাহলে যে টেন্ডার পেয়েছে সে খারাপ পিচ দিয়েছিল। আচ্ছা, যে টেন্ডার পেয়েছে সে খারাপ পিচ কেন দিয়েছিল? দেখা গেল যে সে যখন টেন্ডার পেয়েছিল সে একজনকে ঘুষ দিয়েছিল। ঘুষ কেন দিয়েছিল? না, টেন্ডার প্রসেসে ফাঁক ছিল। যে তার মানে কি, তার মানে টেন্ডার প্রসেসটা ত্রুটিমুক্ত করতে হবে। আমি যদি রাস্তা খারাপ হয়ে গেছে বর্ষার পরে, শুধুমাত্র ওই রাস্তায় একটু পিচ ঢেলে দিয়েই আমি আমার দায় সারি, তাহলে প্রতি বছর এই পিচ ঢালতেই হবে। কিন্তু আমি যদি কেন এটা ঘটেছে, এটা যদি কারণ সঠিকভাবে খোঁজ করি, তাহলে প্রতি বছর পিচ না ঢেলেও রাস্তাটা ভালো থাকবে, তার ব্যবস্থা করা যায়। দেখুন, দেশের সমাজ থাকলেই ক্রাইম থাকবে। মানে আজকে বিজেপি আছে বলে হয়তো বারুইপুরে খুন ধর্ষণ ঘটেছে, মানে কালকে যে মানে সিপিএম এলে বা অন্য কোনো দল এলে একটাও খুন হবে না, একটাও ধর্ষণ হবে না, এ কখনো হতে পারে না। সমাজ থাকলে কনফ্লিক্ট থাকবে। আইনের উদ্দেশ্য কি? কনফ্লিক্টকে মিনিমাইজ করা। আমরা সেই জন্য এই যে ক্রিমিনাল, আমরা রিফর্মেটিভ থিওরিতে গেছি। এই জন্য জেলকে আর জেল বলা হয় না, সংশোধনাগার। এবার সংশোধনাগার, কালকে জেলে নিয়ে গেলাম, যে দুদিন ওই একটা নাটক করলাম আর দুদিন পেন্টিং করতে দিলাম, যে তাতে সবাই সংশোধিত হয়ে যাবে, কখনো হতে পারে না। জেলের অভ্যন্তরে দুটো জেলবন্দি মানুষকে শুধু দুদিন বললাম ঠিক আছে, ওখানে গিয়ে একজন নাচ শেখাবে আর একজন একটা নাটক করলো, দিয়ে তাহলে সবাই সংশোধিত হয়ে যাবে, কখনো হতে পারে না। সংশোধন করতে হয় গোটা সমাজের, এবং সেটা কিন্তু ওই পদ্ধতিতে সংশোধন করতে হয়। ইন্টেনশনটা কি, কেন এটা তৈরি হলো, ক্রাইসিসটা কোথায়। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, এই যে ধরুন হকার উচ্ছেদ হচ্ছে, কর্মসংস্থান নেই, কর্মহীন হয়ে যাচ্ছে মানুষ, এর কনসিকোয়েন্স কি কি হতে পারে, এটা অ্যাসেস করতে হবে। এই সোসাইটাল অ্যাসেসমেন্ট রিকোয়ার্ড। যদি না হয়, ভবিষ্যতে দেখবেন এই যে দেখবেন জেনজির মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে, এই প্রশ্ন করতে হবে নিজেকে, তাহলে কিন্তু বিপদ হবে। এই অস্থিরতার কারণ কিন্তু খুঁজতেই হবে আমাদের, যে আমরা ফেল করছি, ডেলিভার করতে ফেল করছি, আমরা এদের কাজ দিতে পারছি না, আমরা সেই ইকোসিস্টেম তৈরি করতে পারছি না, উল্টে আরো মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে। তাহলে এই ইকোসিস্টেম যদি না তৈরি করা যায়, তাহলে কি হবে? তাহলে এই মানুষগুলোর মধ্যে অন্য প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। সেটা কি করে কমানো যায়, কিভাবে এদের হাতে কাজ দেওয়া যায়? সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না, এটা রিয়ালিটি।
তাহলে আপনাকে অল্টারনেটিভ কর্মসংস্থান কি সেই সম্পর্কে অ্যাড্রেস করতে হবে মানুষকে।